ডিয়ার লার্নার্স, পাইমেথ ক্লাবের সাথে আমি আছি সুদীপ্ত। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের ডিফারেন্সিয়াল জিওমেট্রি সাবজেক্টের একেবারে প্রথম ক্লাস নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি জিনিসটা কি, বাস্তব লাইফে এর প্রয়োগ কোথায়, এবং আমরা এখান থেকে কি কি শিখব, এবং আমরা যখন কোনো প্রবলেম সমাধান করতে যাব তখন আমাদের কি কি প্রয়োজন হবে, এই সব নিয়ে আমরা বিস্তারিতভাবে এই ক্লাসে আমরা আলোচনা করব। তো আমাদের এই ক্লাসটা একটু বড় হবে, কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা যদি একটু সিরিয়াসলি বোঝেন, খুবই মজার একটি বিষয় কিন্তু এটি। তো ডিফারেন্সিয়াল জিওমেট্রি বা অন্তরক জ্যামিতি, এই বিষয়টি আসলে কি? তো নাম দেখে আসলে আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে জ্যামিতির একটা বিষয় কিন্তু এখানে আছে। সো অন্তরক জ্যামিতি হচ্ছে এমন একটি জ্যামিতি যেখানে আমরা স্পেস মানে হচ্ছে মহাবিশ্ব রিলেটেড যে বিভিন্ন জিনিস রয়েছে, যেমন মনে করেন গ্রহ হতে পারে, উপগ্রহ হতে পারে, বা এই টাইপের যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলার বিভিন্ন ধরনের মডেল নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়। সো আমরা যদি এখানে একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যে এই অন্তরক জ্যামিতিতে আকার, আয়তন, দূরত্ব ও অন্যান্য ম্যাপ গ্রহণ করা হয়, তবে সেগুলো অবশ্যই স্পেস অর্থাৎ মহাবিশ্ব রিলেটেড জিনিসগুলো, মানে এটা অবশ্যই পৃথিবীতে কোনো বস্তুর বা পৃথিবীতে যে বিষয়গুলো আছে বা পৃথিবীতে যে জিনিসগুলো আছে, সেক্ষেত্রে এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি এর প্রয়োগ খুবই কম। এই ডিফারেন্সিয়াল জিওমেট্রির সূত্রপাত হয়েছে শুধুমাত্র এই মহাবিশ্ব রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। তবে এখানে আরও কিছু জায়গার মধ্যে কিন্তু এই ডিফারেন্সিয়াল জিওমেট্রিটা প্রয়োগ করা হয়, যেমন আমরা বলতে পারি যে চুম্বকীয় ক্ষেত্রে যে মডেলিং অর্থাৎ চুম্বক ক্ষেত্র মডেলিংয়ের ক্ষেত্রে এটির প্রয়োগ রয়েছে। তারপর হচ্ছে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এটার প্রয়োগ রয়েছে। তারপর হচ্ছে রোবোটিক্সের ক্ষেত্রে কিন্তু এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি এর প্রয়োগ রয়েছে। এছাড়া আরও রয়েছে, যেমন আমরা যদি একটা উদাহরণ বলি, যেমন মনে করেন যে একটা উপগ্রহ যেমন মঙ্গল, এই মঙ্গল গ্রহেরও গতি, এটার ল্যান্ডিং স্টেশন, এটার যে ম্যাপ, এটা তথ্য সংগ্রহ করা, এভরিথিং নিয়ে যে আলোচনাটা আমরা করতে পারি, সেটা কিন্তু এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি সাবজেক্টে করা হয়। তো আমরা এখানে ডিফারেন্সিয়াল জিওমেট্রি যেহেতু আমরা পড়ছি, সো এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি এর দুজন প্রতিষ্ঠাতা আছেন যাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে অবদান সব থেকে বেশি। তাদের মধ্যে একজন হচ্ছেন মং, MONGE, মং। আমরা যদি বাংলায় বলি তাহলে সেটা হচ্ছে মং। এবং আরেকজন বিজ্ঞানী আছেন যাকে আপনারা সবাই জানেন, তিনি হচ্ছেন গাউস। দেখেন এই গাউস, আমি একটু লিখে দিচ্ছি গাউস নামটা। এই গাউস নামটার সাথে আপনারা পরবর্তীতে একেবারে বিস্তারিত অনেক বিষয় পাবেন। এই যে গাউস, উনি খুবই বড় মাপের একজন বিজ্ঞানী ছিলেন, এবং ইনি কিন্তু শুধু ডিফারেন্সিয়াল জিওমেট্রি না, আপনাদের থার্ড ইয়ারে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্ট আছে, সেই নিউমেরিক্যাল অ্যানালাইসিস সাবজেক্টে প্রচুর পরিমাণে সমস্যা দেখবেন এই গাউস সমাধান করে গিয়েছেন। সো এখন আমরা চলে যাই যে আমাদের যে মূল টপিকস, যেগুলো আসলে আমাদের প্রয়োজন। প্রথমত হচ্ছে যে কার্ভ ইন স্পেস বা স্পেসে বক্ররেখা জিনিসটা কি। আমরা কিন্তু আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার স্পেসে বক্ররেখা নিয়ে আলোচনা করব। সো প্রথমত আমরা একটু জেনে নেব যে এই স্পেসে বক্ররেখাটা কি। দেখেন, আমি একটু ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তো একটু বড় ভিডিও হবে। যারা এই বেসিক ক্লাসটা দেখবেন না, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো বুঝতে একটু কষ্ট হবে। দেখেন, কার্ভ ইন স্পেস অর্থাৎ স্পেসে বক্ররেখা। এই স্পেসে বক্ররেখা জিনিসটা কি, আমরা যদি ডেফিনেশনটা একবার পড়ে নেই। স্পেসে বক্ররেখা সমূহ হলো মূলবিন্দুর সাপেক্ষে স্পেসে কোনো বিন্দুর সঞ্চারপথ। সাপোজ এটা হচ্ছে মূলবিন্দু এবং এটা হচ্ছে স্পেস মানে মহাবিশ্ব মনে করেন। তা মহাবিশ্বের মধ্যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এই বিন্দুর যে সঞ্চার পথ, আসলে আমরা জানি না যে এই পথটা কোন দিকে। তো এই যে বিন্দু, এই বিন্দুর সঞ্চার পথ যার অবস্থান ভেক্টর হচ্ছে আর। তো অবস্থান ভেক্টরকে মনে করেন আমরা এই আর দ্বারা প্রকাশ করতে পারি। যখনই আপনি কোনো ভেক্টর লিখবেন, তার নিচে আপনাকে ভেক্টর চিহ্ন দিতে হবে এবং একটা স্কেলার পরামিতি আমরা ধরে নিলাম টি।
বিশিষ্ট ফাংশন দ্বারা প্রকাশ করি। এখন যদি এই বক্ররেখা সমতলে অবস্থিত হয় তখন তাকে সমতল বক্ররেখা বলা হয়। সমতল মানে এভাবে যদি সোজা একটা অবস্থার মধ্যে এটা যদি একটা আপনার স্থির বিন্দু হয় এবং এটা স্পেসে অবস্থিত বিন্দু হয় যেটা সমতলে আছে, একই সমতল বরাবর আছে, তখন তাকে বলা হয় সমতল বক্ররেখা। আর যদি সেটা সমতলে অবস্থিত না থাকে তখন সেটাকে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে একটা পেছানো বক্ররেখা। এখন এই যে স্পেসের যে জিনিসগুলা রয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু আমরা এখানে নোটস করে নেব। আপনারা অবশ্যই এই ক্লাসটা যখন দেখবেন তখন এই ফর্মুলাগুলো নোটস করে নেবেন। সো আমি ফর্মুলাগুলোর নাম্বার দিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমত হচ্ছে যে এই যে ফর্মুলাগুলো আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুলাগুলো কি? প্রথমত হচ্ছে দেখেন, আমরা যদি চাপ দৈর্ঘ্য মানে এক ধরনের চাপকে বোঝানো হয়। চাপ দৈর্ঘ্যটা হচ্ছে দেখেন, আমি এখানে একটু সাইড নোট করে নিব। মনে করেন এই এসটা হচ্ছে চাপ দৈর্ঘ্য, এটাকে ড্যাশ এবং পরামতি ইউ এর সাপেক্ষে ডট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের এখানে যে প্রথম যে সূত্রটা আসবে সেই সূত্রটা হচ্ছে dr/ds সমান হচ্ছে আর প্রাইম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র এবং এই সূত্রকে আপনি আরেকটু মডিফাই করে লিখতে পারেন। যখন আমরা পরীক্ষার সময় গিয়ে লিখব তখন সেটা হচ্ছে দেখেন ds অফ আর সমান হচ্ছে আর প্রাইম। তার মানে এখানে আর কে আমরা যখন এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন সেটা অবভিয়াসলি আর প্রাইম হয়ে যাবে। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন যদি আপনি এই সূত্রটাকেই যদি আপনি এভাবে লিখেন, এটাকে আমরা একটু কেটে দিচ্ছি, যদি এটাকে আমরা এই আরকে যদি আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন এটা হয়ে যাবে আর ফুটা। এখন দেখেন এই দুইটার মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কি? প্রথমত হচ্ছে এই দুইটার মধ্যে টোটালি কোনো পার্থক্য নেই, দুইটাই একই বিষয়। তবে কখন আপনি প্রাইম লিখবেন? যখন অন্তরীকরণটা এস এর সাপেক্ষে হবে তখন হবে প্রাইম, এবং যখনই অন্তরীকরণটা ইউ এর সাপেক্ষে হবে তখনই হবে এই ডট। এই বিষয়টা ডেফিনেটলি আপনাকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে যখন আপনি ম্যাথমেটিক্যাল টার্মগুলোর সমাধান করতে যাবেন তখন প্রতিটি অঙ্কের মধ্যে কিন্তু আপনাকে এই সূত্রগুলা সরাসরি প্রয়োগ করতে হবে। সো অবশ্যই আপনাকে এই সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আরেকটি সূত্র, সেটা হচ্ছে চাপ দৈর্ঘ্যের সূত্র। সো চাপ দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে যে এস সমান ইন্টিগ্রেশন অফ ইউ নট থেকে ইউ। এই সূত্রটা আপনারা অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস 1-এ কিন্তু পড়ে এসেছেন। এই দেখেন, এই যে আমি সূত্রটা লিখলাম এখানে কিন্তু আর ফুটা রয়েছে। তার মানে এখানে যে ফাংশনটা থাকবে, মানে প্রশ্নের মধ্যে যে ফাংশনটা থাকবে সেটাকে কিন্তু আপনাকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এবং এই যে আপনি লিমিটটা দেখতে পাচ্ছেন, এই লিমিটগুলো কিন্তু আপনার প্রশ্নতে দেওয়া থাকবে। এবং আরেকটা মজার বিষয় দেখেন, এখানেও কিন্তু ইউ, তার মানে আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে ইউ এর সাপেক্ষে। সো আমরা এখান থেকে টোটাল দুইটা ফর্মুলা কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা যে টপিকসে চলে যাব, এখন আমরা একটি চিত্র অঙ্কন করব যেখান থেকে আমরা মৌলিক সরল রেখা বের করা শিখব। সো আমরা এখানে চিত্রটি অঙ্কন করে নিচ্ছি। দেখেন এখানে আমরা একটা চিত্র অঙ্কন করে নিচ্ছি, আমি হাত দিয়ে এটা অঙ্কন করে দিচ্ছি স্কেল না নিয়ে, কারণ আপনারা এগুলো বুঝতে পারবেন, সমস্যা নেই। তো দেখেন এখানে এটা হচ্ছে এক্স অক্ষ, আমি এখানে এক্স অক্ষটা লিখে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা আমরা ছোটোবেলা থেকে কিন্তু এগুলো আমরা পড়ে এসেছি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা মনে করেন ওয়াই অক্ষ, এটাকে আমরা ধরে নিলাম জেড অক্ষ। এটা আমরা কিন্তু ধরে নিয়েছি ভাই, তবে এটা অবশ্যই এক্স অক্ষ দিবেন। এখন এই যে এক্স অক্ষ, এখানে এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করলাম, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম এবং এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। সো এখান থেকে আমরা তিনটি মৌলিক সরল রেখা পাবো। সো মৌলিক সরল রেখাটা কি দেখেন, কোনো বিন্দুতে বক্ররেখার স্পর্শক রেখা, অবিলম্ব রেখা এবং দ্বি অবিলম্ব রেখা যদি থাকে তখন তাকে মৌলিক সরলরেখা বলা হয়। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। চিত্রটার মধ্যে আমরা একটা বক্ররেখা অঙ্কন করে নিব। দেখেন এই যে একটা রেখা অঙ্কন করেছে এটা কিন্তু বক্ররেখা। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বক্ররেখা জিনিসটা আবার কি? ভেরি সিম্পল, যে রেখাটা সরল নয় মানে সোজা নয় সেটাই কিন্তু বক্ররেখা। সো এই যে এক্স অক্ষ আমরা দেখতে পাচ্ছি, এই এক্স অক্ষ বরাবর যে বিন্দুটা আমরা পেয়েছি এই যে টি, এই টিটাকে বলা হয় স্পর্শক। মনে রাখবেন এগুলা, কারণ আপনাদের পরবর্তী প্রতিটি অঙ্কের মধ্যে কিন্তু এগুলোর প্রয়োগ পাবেন।
সো এখান থেকে টি মানে কি স্পর্শক, এই যে এন আমরা দেখতে পাচ্ছি এই এনটা হচ্ছে অভিলম্ব, মানে এই যে রেখাটা এটার নাম হচ্ছে অভিলম্ব রেখা, এই রেখাটার নাম হচ্ছে স্পর্শক রেখা এবং এই রেখাটার নাম হচ্ছে দ্বি অভিলম্ব রেখা। সো এটার নামটা আমরা এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি, এটা হচ্ছে অভিলম্ব, মানে বিন্দুটার নাম হচ্ছে অভিলম্ব এবং এই যে রেখা এই রেখাটার নাম হচ্ছে অভিলম্ব রেখা। এবং এই যে বি, এই বিটা কি, এই বিটা হচ্ছে দ্বি অভিলম্ব এবং এই যে রেখা এটার নাম হচ্ছে দ্বি অভিলম্ব রেখা। সো এখান থেকে আমরা কিছু প্রপার্টিজ পাবো যেগুলো হচ্ছে ভেক্টরের যে ডট গুণন এবং ক্রস গুণন সেগুলাই। যেমন দেখেন এখান থেকে আমরা কিছু প্রপার্টিজ পাবো, যখন আপনি এই টি এর সাথে টি এর ডট গুণন করবেন তখন সেটা হয়ে যাবে 1, যখন বি এর সাথে বি এর ডট গুণন করবেন তখন হবে 1, যখন আপনি এন এর সাথে এন এর ডট গুণন করবেন তখন হয়ে যাবে 1 এবং বাকি সব 0। যেমন টি এর সাথে যদি আপনি বি কে ডট গুণন করেন 0, টি এর সাথে যদি আপনি এন কে ডট গুণন করেন 0, এভাবে বাকি সবগুলা কিন্তু 0 হয়ে যাবে। এখন ঠিক তার বিপরীতভাবে যদি আমরা চিন্তা করি, দেখেন দুইটা একই রকম ভেক্টরের ডট গুণন কি হয়েছে 1 হয়েছে। সো অবভিয়াসলি ওই দুইটা ভেক্টরের ক্রস গুণন কি হবে 0 হবে, ইটস ভেরি সিম্পল। সো এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর কিন্তু আমরা এখানে ডট গুণন করেছি, এটাকে যদি আমরা ক্রস গুণন করি তাহলে কিন্তু এটা হয়ে যাবে 0, অর্থাৎ ডট গুণনের ক্ষেত্রে 1, ক্রস গুণনের ক্ষেত্রে হচ্ছে 0। আবার একই রকম আমরা যদি বি ডট বি বলি তাহলেও কিন্তু এটা হয়ে যাবে আপনার 0, আবার এন ক্রস এন সমানও কিন্তু 0। তার মানে এখানে যদি আমরা একই রকম দুইটা ভেক্টরের ক্রস গুণন করি সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসবে 0 এবং যদি আমরা ডট গুণন করি তাহলে হবে 1। এখন দেখেন যেহেতু দুইটা একই রকম ভেক্টরের ক্রস গুণন 0, সো ডেফিনেটলি দুইটা ভিন্ন রকম ভেক্টরের ক্রস গুণন 1 হবে। যেমন আমরা যদি টি এর সাথে এন কে ক্রস গুণন করি এটা 1 হবে, একইভাবে বাকি সবই কিন্তু সেম। সো এখান থেকে আমরা জানলাম যে এক্স অক্ষ বরাবর রেখাটাকে আমরা ধরে নিতে পারি স্পর্শক রেখা এবং ওয়াই অক্ষ বরাবর রেখাকে হচ্ছে অভিলম্ব রেখা এবং জেড অক্ষ বরাবর যে রেখা সেটা হচ্ছে দ্বি অভিলম্ব রেখা। সো এখান থেকে আমরা আরেকটি প্রপার্টিস পাবো, সেটা হচ্ছে যে টি সমান হচ্ছে কি, টি সমান হচ্ছে ডি আর বাই ডিএস। এবং দেখেন এই যে ডি আর বাই ডিএস মানে কিন্তু আর প্রাইম, যেহেতু আপনি অন্তরীকরণটা এস এর সাপেক্ষে হলে কি হবে সেটা আর প্রাইম হয়ে যাবে। সো আমরা এখান থেকে টোটাল দুইটা শর্ত পেলাম এবং এটা আমরা সরাসরি লিখতে পারি যে টি সমান হচ্ছে আর প্রাইম। এগুলো কিন্তু আপনার পরবর্তীতে অঙ্কতে প্রচুর পরিমাণে প্রয়োগ করতে হবে। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূত্র, কিছু আমাদের ম্যাথমেটিক্যাল সূত্র আছে, সেই সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। এখন প্রথমত হচ্ছে দেখেন স্পর্শক, অভিলম্ব এবং দ্বি অভিলম্ব রেখা জিনিসটা কি সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রধান অবিলম্বের সমীকরণ, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দ্বি অবিলম্বের সমীকরণ। এই সমীকরণগুলা কি, এই সমীকরণগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্ক আপনি পরীক্ষাতে গিয়ে পাবেন। সো আমি এখানে সমীকরণগুলা বা সূত্রগুলা লিখে দিচ্ছি। দেখেন প্রথমত হচ্ছে প্রধান অবিলম্বের সমীকরণ, প্রধান অবিলম্ব। সো আমরা এখানে প্রথমত লিখে নিব যে প্রধান অবিলম্বের সমীকরণ। তো প্রধান অবিলম্ব যখন বলবেন তখন আর সমান হচ্ছে আর প্লাস ল্যামডা এন, এটা হচ্ছে প্রধান অবিলম্ব। আমরা যদি দ্বি অবিলম্ব বলি, এখানে দ্বি বলতে আমি এখানে দ্বি অবিলম্বকে বুঝিয়েছি, তখন সেটা হবে আর ইকুয়াল টু আর প্লাস মিউ বি। তাহলে বাকি রইল কি, বাকি রয়েছে আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে বলেন তো স্পর্শকের সমীকরণটা কি হবে? স্পর্শকের সমীকরণ হবে আর ইকুয়াল টু আর প্লাস, স্পর্শকের সমীকরণ হবে যে আর প্লাস ল্যামডা টি। এখানে এই যে আপনি ল্যামডা ব্যবহার করেছেন, মিউ ব্যবহার করেছেন, এগুলো হচ্ছে স্কেলার পরামিতি, অর্থাৎ এগুলো নিজস্ব কোনো অর্থ নেই, এগুলো দ্বারা আসলে দিক বোঝানো হয়। সো এই তিনটা সূত্র অবশ্যই মনে রাখবেন। এখানে
যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে এখানে যখনই আপনি প্রধান অবিলম্ব বলবেন তখন এন, এখানে মনে রাখবেন যে প্রধান অবিলম্বকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান অবিলম্ব মানে হচ্ছে অবিলম্ব, দেখেন অবিলম্ব রেখা কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করেছি, তাই এখানে এন। দ্বি অবিলম্ব, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বি রয়েছে, এই দেখেন এখানে ভালোভাবে লক্ষ্য করেন এখানে বি রয়েছে, আবার দেখেন এখানে দ্বি অবিলম্বকে কিন্তু আমরা বি দ্বারা প্রকাশ করেছি। স্পর্শক, স্পর্শক হচ্ছে টি, তাই দেখেন এখানে আমরা এটাকে আমরা টি দ্বারাই কিন্তু প্রকাশ করেছি। সো এই বিষয়গুলো প্রথমত আপনি মনে রাখবেন। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা চলে যাব সেটা হচ্ছে আরও কিছু সূত্র আছে কিন্তু এখানে, সেই সূত্রগুলো নিয়েও কিন্তু আমরা এখন আলোচনা করব। প্রথমত আমরা দেখে নেব যে আমরা কিন্তু এখানে সমীকরণ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা তল নিয়ে আলোচনা করব। প্রথমত এই দেখেন চিত্রটা আবার আমরা একটু দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর কিন্তু স্পর্শক, ওয়াই অক্ষ বরাবর অবিলম্ব এবং জেড অক্ষ বরাবর কিন্তু এখানে রয়েছে কি আমার দ্বি অবিলম্ব। তাহলে আমরা যদি তলের সূত্রগুলো প্রয়োগ করি, তো সূত্রগুলো আমি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখেন এটা হচ্ছে 6, 7। 7 নম্বরে গিয়ে আমরা যে সূত্রটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্পর্শ লম্ব তল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু স্পর্শ লম্ব তল বা স্পর্শ লম্ব তলের সমীকরণ। এই স্পর্শ লম্ব তলের সমীকরণটা হচ্ছে যে আর, খুবই সিম্পল বিষয়, আর মাইনাস আর স্পর্শ লম্ব তল অথবা অভিস্পর্শ, এটাকে আমরা প্রকাশ করব বি দ্বারা। খুবই ভালোভাবে বিষয়টা কিন্তু বুঝতে হবে, আমি একটু ক্লিয়ার করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। স্পর্শ লম্বতল, তারপর হচ্ছে অভিলম্ব সমতল। আপনারা আমার কথাগুলো শুনে শুনে নোট করে নেবেন। অভিলম্ব সমতল, সো অবিলম্ব সমতলকে আমরা আর মাইনাস আর ডট টি দ্বারা প্রকাশ করব। তারপর হচ্ছে স্পর্শ দ্বি অভিলম্ব সমতল। স্পর্শ দ্বি অবিলম্ব সমতলটা কি আমি এখানে লিখে দিচ্ছি, স্পর্শ দ্বি অভিলম্ব সমতল, এটা হচ্ছে আর মাইনাস আর ইন্টু এন ইকুয়াল টু হচ্ছে 0। খুবই সিম্পল বিষয় এটি। যখনই আপনি স্পর্শ লম্ব তল বলবেন তখন চলে আসবে বি, সবই সেম। যখন অভিলম্ব বলবেন তখন চলে আসবে টি, আর যখন স্পর্শ দ্বি অবিলম্ব বলবেন তখন সেটা চলে আসবে এন। এখন আপনার পরীক্ষাতে গিয়ে যে ভুলটা হতে পারে সেটা হচ্ছে আমরা তো জানি যে স্পর্শক বরাবর টি, অবিলম্ব বরাবর এন, দ্বি অবিলম্ব বরাবর বি, কিন্তু এই মানগুলা কিন্তু এগুলার বিপরীত, মানে এগুলার মতো না। তো পরীক্ষাতে গিয়ে কিন্তু এই ভুলটা কখনোই করা যাবে না, এগুলো আপনাকে প্রপারলি কিন্তু মনে রাখতে হবে। তারপরে আমরা যে বিষয়টাতে চলে যাব সেটা হচ্ছে বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ। দেখেন বক্রতা জিনিসটা কি। একটি বক্ররেখার পি বিন্দুতে আমরা প্রথমত যদি একটা বক্ররেখা চিন্তা করি, সাপোজ এই হচ্ছে আপনার একটি বক্ররেখা, এই বক্ররেখার এই পিটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুতে চাপের পরিবর্তনের ফলে স্পর্শকের ঘূর্ণনের হারকে পি বিন্দুতে বক্রতা বলা হয়। যেমন আমরা যদি এটাকে চিন্তা করি, এভাবে একটা রেখা অঙ্কন করলাম যেটা এক্স অক্ষ বরাবর রেখা, আবার এখানে আমরা এই বক্ররেখার উপরস্থ আরেকটি বিন্দু আমরা এখানে চিন্তা করলাম, দেখেন এভাবে আরেকটি বিন্দু আমরা এখানে চিন্তা করলাম। এখন দেখেন এখানে কোনো বক্ররেখার পি বিন্দুতে চাপের পরিবর্তনের ফলে, এখানে কিন্তু চাপের বিষয়টি রয়েছে, সো চাপের পরিবর্তনের ফলে স্পর্শকের ঘূর্ণনের হারকে, এখানে স্পর্শকের ঘূর্ণনের যে হার সেটাকে কিন্তু বক্রতা বলা হয়। এবং বক্রতাকে দেখেন এই যে বক্রতা, এই বক্রতাকে এই যে ছোট্ট একটা কে এর মতো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যার নাম হচ্ছে কাপ্পা। এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, শব্দটা মনে রাখবেন, কাপ্পা। তো বক্রতাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? কাপ্পা দ্বারা প্রকাশ করব। এবং পরীক্ষাতে যদি আসে যে বক্রতার ব্যাসার্ধ জিনিসটা কি, বক্রতার যে বিপরীত রাশি, বক্রতার সেই বিপরীত রাশিটাকে কিন্তু বক্রতার ব্যাসার্ধ বলা হয়। এবং এই বক্রতার ব্যাসার্ধ সূত্রটা কিন্তু পরীক্ষার সময় কাজে লাগে, অনেক অঙ্ক পাবেন যেখানে আপনাকে বক্রতার ব্যাসার্ধ প্রয়োগ করতে হবে। তাহলে দেখেন বক্রতার ব্যাসার্ধ হচ্ছে বক্রতার বিপরীত রাশি, মানে বক্রতাকে যেহেতু কাপ্পা দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটা বিপরীত রাশি হচ্ছে 1/কাপ্পা, এবং এটাকে এভাবে র দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে র। বক্রতার ব্যাসার্ধ র সমান হচ্ছে 1/কাপ্পা।
সো আমরা কিন্তু বিষয়টাকে এখান থেকে জেনে নিলাম। তারপর আপনাকে জানতে হবে প্যাচ। জাস্ট সূত্রগুলো মুখস্থ রাখবেন, ডেফিনেশনগুলো মুখস্থ রাখবেন, এগুলা থেকে খুব আহামরি প্রশ্ন পরীক্ষাতে আসে না, তবে এই সূত্রটা মাঝে মধ্যে পরীক্ষাতে কাজে লাগে। আচ্ছা দেখেন, কোন বক্ররেখার পি বিন্দুতে, আমরা প্রথমে যখন বক্রতা বলেছিলাম তখন আমরা বলেছিলাম যে পি বিন্দুতে স্পর্শকের ঘূর্ণন, এটার ক্ষেত্রে হচ্ছে স্পর্শকের ঘূর্ণনের ফলে আমরা যা পাবো সেটা হচ্ছে বক্রতা, আর দ্বি অবিলম্বের ঘূর্ণনের যে হার সেটাকে বলা হয় প্যাচ। এই প্যাচকে প্রকাশ করা হয় টাউ দ্বারা, এটার নাম হচ্ছে টাউ, এবং এই যে টাউ এটা হচ্ছে প্যাচ, এবং প্যাচের বিপরীত রাশিকে বলা হয় প্যাচের ব্যাসার্ধ, এবং এটাকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। প্যাচের ব্যাসার্ধ, এটা হচ্ছে প্যাচের ব্যাসার্ধ, এটা কিন্তু পরীক্ষাতে মাঝে মধ্যে এসে থাকে প্যাচের ব্যাসার্ধ। তো দেখেন আমরা জানি কি যে প্যাচ হচ্ছে 1 মানে টাউ, আর প্যাচের ব্যাসার্ধ হচ্ছে প্যাচের বিপরীত রাশি, তার মানে হচ্ছে 1/টাউ। তাহলে প্যাচের ব্যাসার্ধ মানে হচ্ছে প্যাচের বিপরীত রাশি, সো এটাকে আমরা প্রকাশ করব সিগমা দ্বারা প্রকাশ করব। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্যাচের বিপরীত রাশি, মানে হচ্ছে প্যাচের ব্যাসার্ধ। তারপরে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র লিখব। দেখেন প্রথমত হচ্ছে যে বক্রতা যদি কে হয়, মানে কাপ্পা হয়, কে বলতে কাপ্পা, আর এখানে আসলে এটা বলতে ভুল হয়ে যায়, কারণ হচ্ছে কের মতো সিম্বলস অনেক সময় কে অটোমেটিক চলে আসে। সো কাপ্পা, এভাবে যে চিহ্নটা দেখবেন সেটা হচ্ছে কাপ্পা, আর এখানে যে টাও আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্যাচ। সো যদি প্যাচ টাউ এবং বক্রতা কাপ্পা হয়, তাহলে যে সূত্রটা আপনি এখান থেকে মনে রাখবেন সেটা হচ্ছে dt/ds সমান হচ্ছে কাপ্পা, এবং dB/ds সমান হচ্ছে মডুলাস অফ টাউ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে কাপ্পা এর সাথে স্পর্শক, আমরা জানি স্পর্শক রেখাকে আমরা কিন্তু টি দ্বারা প্রকাশ করেছিলাম। আপনারা যারা প্রথম থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমরা কিন্তু বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর স্পর্শক রেখা হয়, ওয়াই অক্ষ বরাবর কি হয়, অবিলম্ব রেখা হয়, এবং ডি অবিলম্ব রেখাটা কিন্তু জেড অক্ষ বরাবর হয়। সো দেখেন এই যে টি মানে স্পর্শক, এই যে আমরা বলেছিলাম যে বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রে স্পর্শকের বিষয়টা চলে আসবে, এবং যখন আপনি প্যাচের বিষয়ে আসবেন তখন সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে দ্বি অবিলম্ব, এবং এই যে বি এটা কিন্তু দ্বি অবিলম্ব। সো আমরা মনে রাখবো যে প্যাচের ক্ষেত্রে টি আসবে, আর প্যাচের ক্ষেত্রে আসবে আপনার দ্বি অবিলম্ব মানে বি, আর বক্রতার ক্ষেত্রে আসবে আপনার টি, কারণ বক্রতার সাথে স্পর্শকের সম্পর্ক রয়েছে এবং প্যাচের সাথে আমাদের যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কটি হচ্ছে দ্বি অবিলম্বের। এখন এই চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ যে সূত্র, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার না, এই বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে সূত্র সেটা হচ্ছে সেরেট-ফ্রেনেট ফর্মুলা। তো আমি একটু লিখে দিচ্ছি। সো সেরেট-ফ্রেনেট ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, অর্থাৎ সেরেট-ফ্রেনেট ফর্মুলা হচ্ছে তিনটি, এই তিনটে সেরেট-ফ্রেনেট ফর্মুলার মাধ্যমে আপনাকে এই বইয়ের ম্যাক্সিমাম ম্যাথ সমাধান করতে হবে। সো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। যারা সেরেট-ফ্রেনেট বুঝবেন না তারা কিছুই পারবেন না। তার পূর্বে আমি বলে দিচ্ছি এই সেরেট-ফ্রেনেটের যে থিওরিটি সেটা 100% পরীক্ষাতে আসবে, সেটা আমরা ক্লাসের মধ্যে গিয়ে আলোচনা করব। আপাতত এই বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করছি না, কারণ আজকে আমরা বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা কিন্তু টি কি, এন কি, বি কি, এস কি, ইউ কি, এই সবগুলো বিষয় কিন্তু আমরা অলরেডি জেনে নিয়েছি। এখন আমরা সেরেট-ফ্রেনেটের তিনটা সূত্র ডাইরেক্ট জেনে নেওয়ার চেষ্টা করব। দেখেন সেরেট-ফ্রেনেটের যে প্রথম সূত্রটা সেটা হচ্ছে টি প্রাইম সমান হচ্ছে কাপ্পা এন, এটা হচ্ছে আমাদের সেরেট-ফ্রেনেটের ফার্স্ট ফর্মুলা। তারপর হচ্ছে সেরেট-ফ্রেনেটের যে সেকেন্ড ফর্মুলা সেটা হচ্ছে বি প্রাইম সমান হচ্ছে মাইনাস টাউ এন, এবং আরেকটা হচ্ছে আমাদের এন প্রাইম সমান হচ্ছে কাপ্পা টি প্লাস টাউ বি। এখন আপনারা যদি এটার সাথে আবার স্পর্শক অভিলম্বের সাথে মিলাতে যান তাহলে কিন্তু আবার সমস্যা। সো আমরা জাস্ট এই বিষয়টা মনে রাখবো যে এই হচ্ছে আমাদের মূল সূত্র, অর্থাৎ টি প্রাইম সমান হচ্ছে কাপ্পা এন, বি প্রাইম সমান হচ্ছে মাইনাস টাউ এন, এবং এন প্রাইম সমান হচ্ছে
এটাকে আপনি কিন্তু টাউ বি মাইনাস কেটিও লিখতে পারেন, আবার মাইনাস কাপ্পা টি প্লাস টাউ বিও কিন্তু বলতে পারেন। এখানে দেখেন, আমি একটু সাইড নোট করে দিচ্ছি, এখানে টি প্রাইমটা কিন্তু টিকে অন্তরীকরণ করার পরে এসেছে, এগুলো সব ভেক্টর। তবে এই যে পেজ, ব্যাসার্ধ মানে বক্রতা, এগুলো কিন্তু ভেক্টর না, তাই এগুলোর নিচে কিন্তু ভেক্টর চিহ্ন আপনি দিবেন না। তবে যেগুলো ভেক্টর, যেমন মনে করেন স্পর্শক, অভিলম্ব, দ্বি অভিলম্ব, এগুলো কিন্তু এক একটা ভেক্টর বোঝানো হয়। সো তখন আপনাকে ডেফিনেটলি ভেক্টরের চিহ্নটা দিতে হবে। তাহলে দেখেন এখানে আমরা কি করব, এই যে টি, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে বি, এগুলা কি? এই টিটা কি বলেন তো, আপনারা নিজে বলবেন। এটা টিটা কিন্তু স্পর্শ ভেক্টর, আমি এখন আর লিখে দেব না। এটা টিটা হচ্ছে স্পর্শ ভেক্টর, এই এনটা হচ্ছে একক অভিলম্ব ভেক্টর বা অভিলম্ব ভেক্টর, এবং এই বিটা হচ্ছে দ্বি অভিলম্ব ভেক্টর। সহজ ভাষায় এটা হচ্ছে স্পর্শক, অভিলম্ব, দ্বি অভিলম্ব। আশা করি বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে আপনাদের। এখন এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের, অর্থাৎ স্পেসে বক্ররেখা চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্টগুলো আমাদের ছিল, মোটামুটি সবগুলো কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা আমাদের মূল যে টপিকসে আমরা যখন যাব, তখন আমরা সরাসরি আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সমাধান করব, এবং এই প্রবলেমগুলো সমাধান করার সময় আমাদের যা যা প্রয়োজন হয় সেই সব কিছু কিন্তু আমরা তখন শিখে নেব। পাশাপাশি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস আমি আপনাদেরকে দিতে চাই। যারা অন্তরীকরণ এবং যুগজীকরণের সূত্রগুলো এখনও ক্লিয়ার হয়নি, তারা প্লিজ কষ্ট করে হলেও সূত্রগুলো ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। কারণ আপনি যদি ওই ফর্মুলাগুলো ঠিকভাবে না বোঝেন এবং পরীক্ষাতে অঙ্কের মধ্যে প্রয়োগ করতে না পারেন, তাহলে মোটামুটি বলা যায় আপনার থার্ড ইয়ারে যতগুলো সাবজেক্ট আছে, বিশেষ করে ডিফারেন্সিয়াল জিওমেট্রি, তারপর হচ্ছে মেকানিক্স, মানে যে সাবজেক্টগুলোতে আপনার ভয়াবহ সমস্যা হবে সেটা হচ্ছে আপনার নিউমেরিক্যাল অ্যানালাইসিসে খুব একটা সমস্যা হবে না, কমপ্লেক্স অ্যানালাইসিসে প্রচুর সমস্যা হবে, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, তারপর হচ্ছে আপনার মেকানিক্স, এই দুইটা সাবজেক্ট তো আপনি কিছুই পারবেন না। কারণ এই দুইটা সাবজেক্টের ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে আপনাকে শুধু এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্টিয়েশনের মাধ্যমে কিন্তু সমাধান করতে হবে। তো আপনারা যারা এখনও এই অন্তরীকরণ যুগজীকরণের বেসিক বিষয়গুলো ক্লিয়ার না এবং সূত্রগুলা এখনও প্রপারলি আপনারা পারেন না, তারা প্লিজ কষ্ট করে হলেও সেই সূত্রগুলা ভালোভাবে সমাধান করবেন। এবং যারা এই ভিডিওটা প্রথম থেকে দেখেছেন তারা নোটস করে নেবেন, এবং আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন আপনারা বাকি বিষয়গুলো শিখে নেবেন। ধন্যবাদ সবাইকে।